মৃত্যুর প্রলোভন, এক গর্ভবতী হাতির নীরব বিচার। আজ শুরুতেই আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা কি প্রকৃত অর্থেই সভ্য হতে পেরেছি? সত্যি কি আমরা মানুষরা তথাকথিত এই সভ্য সমাজে বসবাসকারী সভ্য জীব? কেন এইসব কথা বলছি? তার কারণ হলো, আজকে আমি যে ঘটনাটির কথা উল্লেখ করতে চলেছি সেই ঘটনাটাই এই প্রশ্নগুলো বারবার তুলে ধরেছে। সমাজবদ্ধ মানুষেরা আর কবে মনে করবে জঙ্গলের প্রাণীরাও আমাদের এই সভ্য সমাজেরই সমান অংশীদার? আর কবে আমরা মানুষেরা এই অবলা প্রাণীদের শুধুমাত্র পণ্য হিসেবে ভাবা বন্ধ করব, নিজেদের স্বার্থে বিভিন্নভাবে ব্যবহার করব? আর সেই ব্যবহারের সীমা আজ লঙ্ঘন করেছে সমস্ত রকম বর্বরতার মাত্রা। আজকের ঘটনা এমনই বহু ঘটনার একটি মাত্র, যা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা হয় না, কিন্তু অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনের হয়। তারা এবার থেকে বন্য প্রাণীদের সঙ্গে ঘটে চলা এই সমস্ত জঘন্য অপরাধের অন্ধকার কাহিনী আপনাদের সামনে তুলে ধরবে। একটা আনারস জঙ্গলের মাটিতে পড়ে আছে, নিরীহ, নিঃশব্দ, যেন কেউ ফেলে রেখে গেছে। কিন্তু এই সাধারণ ফলটার ভেতরে লুকিয়ে আছে একটা বিস্ফোরক, একটা ফাঁদ, একটা পরিকল্পিত মৃত্যু। 2020 সালের মে মাস, ভারতের দক্ষিণের সবুজ রাজ্য কেরালা, প্রকৃতির সৌন্দর্যের জন্য যাকে বলা হয় গডস ওন কান্ট্রি। ঘন অরণ্য, পাহাড়, নদী, এখানে প্রকৃতি এখনো নিজের মতো বাঁচে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে চলছিল এক নীরব সংঘর্ষ। মানুষ বনকে দখল করছে আর বন ধীরে ধীরে সরে যাচ্ছে। গত কয়েক দশকে মানুষের বসতি, চাষের জমি, রাস্তাঘাট নির্মাণ সবকিছু ধীরে ধীরে ঢুকে পড়েছে বন্য প্রাণীদের আবাসস্থলে। যেখানে একসময় হাতিরা অবাধে চলাফেরা করত, সেই পথগুলো এখন চা বাগান, কলা বাগান, আনারসের ক্ষেত। এই পরিবর্তনের ফলে হাতিদের জন্য খাবার কমে গেছে, তাদের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। আর তখনই শুরু হয়েছে একটা অদৃশ্য সংঘর্ষ। একদিকে ক্ষুধার্ত বন্য প্রাণী, অন্যদিকে নিজের ফসল বাঁচাতে মরিয়া মানুষ। এই সংঘর্ষে কখনো হাতি ফসল নষ্ট করে, কখনো মানুষ প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু সেই প্রতিরোধ যখন মানবিক সীমা ছাড়িয়ে যায়, তখন সেটাই পরিণত হয় নিষ্ঠুরতায়। এই সময় কেরালার কিছু এলাকায় একটা বিশেষ পদ্ধতি ব্যবহার শুরু হয়। ফসল রক্ষা করার নামে ফল বা খাবারের ভেতরে লুকিয়ে রাখা হতো বিস্ফোরক। এই ফাঁদগুলো মূলত বুনো শুয়োর বা ছোট প্রাণীদের জন্য বানানো হতো। কিন্তু সমস্যা হলো, এই ফাঁদ কোনো প্রাণীকে চিনতে পারে না, যে খাবে সেই মরবে। এই অদৃশ্য মৃত্যু ফাঁদগুলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল বনাঞ্চলের চারপাশে। কোনো রেকর্ড নেই, কোনো নজরদারি নেই। একটা শ্যাডো সিস্টেম তৈরি হয়েছিল, যেখানে আইন ছিল দুর্বল আর শাস্তির ভয় প্রায় ছিল না বললেই চলে। এই পরিস্থিতিতেই একটি গর্ভবতী হাতি খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে মানুষের এলাকায় ঢুকে পড়ে। সে জানত না তার সামনে পড়ে থাকা একটা সাধারণ আনারস তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে উঠবে। একটি হাতি। এই হাতিটা কিন্তু শুধু একটি হাতি নয়, সে ছিল একজন মা। কেরালার ঘন অরণ্যের ভেতর, কেরালার এক বিস্তীর্ণ জঙ্গলাঞ্চলে সে ঘুরে বেড়াতো নিজের দলের সঙ্গে। ধীরে ধীরে স্থিরভাবে তার প্রতিটা পদক্ষেপে অভ্যাস আর অভিজ্ঞতা। তার শরীর বিশাল, কিন্তু তার চলাফেরায় ছিল এক অদ্ভুত কোমলতা। তার ভেতরে তখন আরেকটা প্রাণ, একটা অনাগত সন্তান। এই সন্তান তার কাছে শুধু দায়িত্ব নয়, এটা ছিল তার ভবিষ্যৎ। সে যখন হাঁটতো, তার শরীরের প্রতিটা নড়াচড়া সেই সন্তানকে ঘিরে। সে খেত দুটো প্রাণের জন্যে, সে বিশ্রাম নিত দুটো প্রাণের জন্যে। প্রতিটা সিদ্ধান্ত তখন আর তার একার ছিল না। কিন্তু সেই সময় জঙ্গলের খাবার কমে যাচ্ছিল,
গাছ কাটা হচ্ছিল, জমি দখল হয়েছিল। যে পথ দিয়ে সে চলতো সেই পথ এখন আর নিরাপদ নয়। ধীরে ধীরে ক্ষুধা তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল জঙ্গলের সীমানার বাইরে। সে হয়তো আগেও কখনো মানুষের এলাকায় এসেছে, হয়তো দূর থেকে দেখেছে ঘর, আলো, মানুষের শব্দ, কিন্তু এবার সে কাছে চলে এলো। কারণ ক্ষুধা। ক্ষুধা এমন এক শক্তি যা ভয়কেও হারিয়ে দেয়। তার শরীর ক্লান্ত, পেট খালি, ভেতরে সন্তান নড়ছে, সেও খাবার খুঁজছে। মাটিতে পড়ে থাকা পাতা, গাছের ডাল, কিছুই যথেষ্ট নয়। ঠিক তখনই তার সামনে পড়ে থাকা একটা ফল, একটা আনারস। গন্ধটা মিষ্টি, চেনা। সে থামে, দেখে, ঘ্রাণ নেয়। কোনো বিপদের ইঙ্গিত নেই, এটা খাবার, এটাই তার মনে হয়। সে ধীরে ধীরে সেটাকে তুলে নেয়। এই মুহূর্তে সে জানে না এই ছোট্ট সিদ্ধান্তটাই তার জীবনের শেষ সিদ্ধান্ত হতে চলেছে। খেতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তেই, এক সেকেন্ডে, শুধু এক সেকেন্ডেই সবকিছু বদলে গেল। তার মুখের ভেতর বিস্ফোরণ ঘটে, চোয়াল ভেঙে যায়, দাঁত ছিটকে পড়ে, মাংস ছিন্ন ভিন্ন হয়ে যায়। রক্ত, ব্যথা আর অসহ্য যন্ত্রণা। কিন্তু সে সঙ্গে সঙ্গে মারা যায়নি। সে হাঁটতে শুরু করলো, ধীরে ধীরে, অস্থিরভাবে। কিন্তু কোনো শব্দ নেই, কোনো হিংস্র প্রতিক্রিয়া নেই। একটা বিশাল প্রাণী যন্ত্রণায় ছটফট করছে, তবুও শান্ত। শেষ পর্যন্ত সে গিয়ে দাঁড়ায় একটা নদীর মধ্যে, জলের ভেতরে দাঁড়িয়ে থাকে। দিনের পর দিন জল তার ক্ষত ঢেকে রাখে, ব্যথা কিছুটা কমায়। তার শরীর ভেঙে পড়ছে, কিন্তু সে লড়ছে তার ভেতরে থাকা শিশুটার জন্য। এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ল। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? কয়েকদিন কেটে গেছে। জঙ্গলের ভেতরে নদীর ধারে একটা অস্বাভাবিক দৃশ্য নজরে আসে স্থানীয়দের। একটা বিশাল হাতি জলের মধ্যে দাঁড়িয়ে আছে, স্থির, নড়ছে না প্রায়। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভাবা হয়েছিল হয়তো সে বিশ্রাম নিচ্ছে। কিন্তু সময় যত এগোতে লাগলো ততই অস্বাভাবিকতা বাড়তে লাগলো। সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, খাচ্ছে না, চলাফেরা করছে না। স্থানীয়রা বিষয়টা জানায় বন দপ্তরে। বনকর্মীরা এসে পৌঁছয়, দূর থেকে দেখে কিছু একটা ঠিক নেই। তারা কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাতিটা দুর্বল, তবুও সতর্ক। অবশেষে তারা বুঝতে পারে তার মুখে গুরুতর আঘাত। মুখের ভেতরে ক্ষত, রক্ত জমাট, চোয়াল প্রায় ভেঙে গেছে। সে খেতে পারছে না, জল ছাড়া কিছুই নিতে পারছে না। এই মুহূর্তেই একটা ভয়ঙ্কর সন্দেহ জন্ম নেয়, এটা কি কোনো বিস্ফোরণের ফল? বন দপ্তরের কর্মকর্তারা ঘটনাটা গুরুত্ব সহকারে নেয়। হাতিটিকে বাঁচানোর চেষ্টা শুরু হয়, কিন্তু ক্ষত এতটাই গভীর, সংক্রমণ এতটাই ছড়িয়ে গেছে যে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে জলের মধ্যেই দাঁড়িয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তার সঙ্গে শেষ হয়ে যায় তার অনাগত সন্তানও। এই ঘটনাটা ছবি সামনে আসে, একটা হাতি জলের মধ্যে দাঁড়িয়ে নিঃশব্দে মৃত্যুবরণ করছে। এই ছবি মানুষকে নাড়িয়ে দেয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, সংবাদ মাধ্যমে উঠে আসে। একটা প্রশ্ন বারবার ফিরে আসে, এটা কিভাবে হলো? দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ জানতে চায় কে দায়ী। এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নিষ্ঠুরতা? প্রাণী প্রেমী সংগঠনগুলো সরব হয়, আইনগত পদক্ষেপের দাবি ওঠে। এই মুহূর্ত থেকেই এটা আর শুধু একটি প্রাণীর মৃত্যু থাকে না, এটা হয়ে ওঠে একটা তদন্ত, একটা প্রশ্নচিহ্ন। বন দপ্তর ও স্থানীয় প্রশাসন ঘটনার উৎস খুঁজতে শুরু করে। কোথা থেকে এলো এই বিস্ফোরক? কে রাখলো সেই ফাঁদ? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই হাতিটাই কি লক্ষ্য ছিল, নাকি সে শুধু ভুল সময় ভুল জায়গায় ছিল? তদন্ত যত এগোতে থাকে একটা বিষয় পরিষ্কার হতে থাকে, এই ঘটনা
একা নয়, এর পেছনে আছে একটা প্যাটার্ন, একটা সিস্টেম, যেখানে মৃত্যু লুকিয়ে থাকে খাবারের ভেতরে। তদন্ত শুরু হলো, আর খুব দ্রুতই একটা ভয়ঙ্কর সত্য সামনে এলো। এই আনারসটা একটা আইসোলেটেড ঘটনা নয়, এটা একটা পদ্ধতি, একটা সিস্টেম। ঘটনাটা এখন আর শুধু একটা মৃত্যু নয়, একটা মামলা, একটা প্রশ্নচিহ্ন। বন দপ্তর, স্থানীয় প্রশাসন এবং তদন্তকারী দল একসাথে নামলো তদন্তে। প্রথম কাজ ঘটনাস্থল পরীক্ষা। নদীর ধারে, যেখানে হাতিটা শেষ মুহূর্তে কাটিয়েছে, যেখানে পাওয়া গেল রক্তের দাগ, টিস্যু, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার চিহ্ন, জলের মধ্যে জমাট বাঁধা অংশ, কিন্তু এগুলো শুধু মৃত্যুর শেষ অধ্যায়। আসল প্রশ্ন, বিস্ফোরণটা কোথায় হয়েছিল? তদন্তকারীরা ফিরে গেল সেই জায়গায় যেখানে হাতিটা প্রথম আঘাত পেয়েছিল বলে অনুমান করা হয়। জঙ্গলের ভেতর ধীরে ধীরে সার্চ অপারেশন শুরু হলো। ভাঙা গাছপালা, রক্তের ছাপ। একটা জায়গায় এসে তারা কিছু অস্বাভাবিক জিনিস খুঁজে পেল। মাটির উপরে ছড়িয়ে থাকা আনারসের টুকরো, কিন্তু সেগুলো স্বাভাবিক নয়। কিছু অংশ পোড়া, কিছু অংশ ছিন্ন ভিন্ন। এই মুহূর্তেই একটা হাইপোথেসিস তৈরি হয়, এটা একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ বেট। তদন্তকারীরা বুঝতে পারলো এই বিস্ফোরণ অ্যাক্সিডেন্ট নয়, কারণ বিস্ফোরণ হয়েছে ভেতর থেকে। ফলের মধ্যে কিছু ঢোকানো হয়েছিল, আর টাইমিং ছিল বাইটের সঙ্গে সিঙ্ক করা। মানে এটা যে বানিয়েছে সে জানতো কিভাবে ট্র্যাপ কাজ করে। এরপর শুরু হলো লোকাল ইনকোয়ারি। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে অনেকেই কিছু জানে না বলে জানায়, কিন্তু ধীরে ধীরে একটা তথ্য সামনে আসতে শুরু করলো। এই এলাকায় ফসল বাঁচানোর জন্য অনেক সময় এক্সপ্লোসিভ বেট ব্যবহার করা হয়, মূলত বুনো শুয়োর তাড়ানোর জন্য। কিন্তু এই পদ্ধতি সম্পূর্ণ বেআইনি। তদন্তকারীরা বুঝতে পারলো এটা আইসোলেটেড ঘটনা নয়, এর আগে ছোট প্রাণীর ক্ষেত্রেও এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানে এটা একটা এস্টাবলিশড প্র্যাকটিস। এখন প্রশ্ন, কারা এই ফাঁদ তৈরি করে? তদন্তকারীরা কয়েকটা ক্যাটেগরি তৈরি করল। স্থানীয় কৃষক, শিকারী চক্র, ইলিগাল ওয়াইল্ড লাইফ নেটওয়ার্ক। প্রত্যেকটা দিকেই তদন্ত শুরু হলো। বনের আশেপাশে নজরদারি বাড়ানো হলো। সন্দেহজনক চলাফেরা, রাতে অ্যাক্টিভিটি, বিস্ফোরকের উৎস, সব কিছু খতিয়ে দেখা শুরু হলো। এর মধ্যে সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে ক্ষোভ। উচ্চপদস্থ কর্মকর্তারা চাপ দিতে শুরু করেছেন, দোষীদের খুঁজে বার করতেই হবে। তদন্ত যত এগোতে থাকে একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। এই ফাঁদ একজন হঠাৎ বানায়নি, এটা একটা সিস্টেমের অংশ, একটা চেন, যেখানে কেউ বিস্ফোরক জোগাড় করে, কেউ ট্র্যাপ বানায়, কেউ সেটা সেট করে, আর কেউ লাভ পায়। এই পর্যায়ে এসে তদন্তকারীরা একটা মূল প্রশ্নের সামনে দাঁড়ালো। এই হাতিটাই কি লক্ষ্য ছিল, নাকি সে শুধু ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছিল? এই প্রশ্নের উত্তর পুরো তদন্তের ডিরেকশন ঠিক করে দেয়। তদন্ত এখন আর শুধু একটা হাতির মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা ঢুকে পড়েছে একটা বড় নেটওয়ার্কের ভেতরে, একটা অন্ধকার জগতে, যেখানে খাবার মানেই নিরাপত্তা নয়, বরং মৃত্যুর প্রলোভন। বনের আশেপাশে একাধিক শিকারী চক্র কাজ করে। তারা ফসল বাঁচানোর নামে বিস্ফোরক ফাঁদ ব্যবহার করে। এই ফাঁদগুলো ফল বা খাবারের ভেতরে লুকিয়ে রাখা হয়। যে কোনো প্রাণী যে এটা খাবে, সেই মুহূর্তেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে তাকে। এই ফাঁদ তৈরি করা সহজ নয়। এর জন্য দরকার বিস্ফোরক উপাদান, ট্রিগার মেকানিজম অ্যান্ড টাইমিং। মানে এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা পরিকল্পিত। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা হাতি যে সরাসরি ক্ষতি করছে না, তাকে কেন টার্গেট করা হবে? উত্তরটা আরো অন্ধকার। এই চক্রগুলো শুধু ফসল রক্ষা করে না, তারা তৈরি করে ভয়।
তারা নিয়ন্ত্রণ করে এলাকা। কখনো মাংস বিক্রি হয়, কখনো দাঁত, কখনো শুধু আধিপত্য। এটা একটা শ্যাডো ইকোনমি। তদন্তে আরো যা উঠে এলো, আইন প্রয়োগ দুর্বল, নজরদারি কম। অনেক ক্ষেত্রেই এই চক্রগুলো ধরা পড়ে না। প্রযুক্তিগত নজরদারি নেই, ক্যামেরা নেই, রাতের টহল নেই। ফলাফল, জঙ্গল হয়ে উঠেছে অরক্ষিত। এই ঘটনা শুধু একটা প্রাণীর মৃত্যু নয়, এটা একটা সিস্টেম ফেলিয়ার, যেখানে লোভ, অবহেলা, দুর্বল আইন সব মিলিয়ে তৈরি করেছে একটা নীরব হত্যার জগৎ। হাতি শুধু একটা প্রাণী নয়, সে একটা ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। গাছ ছড়ায়, বনকে বাঁচিয়ে রাখে। একটা হাতির মৃত্যু মানে পুরো পরিবেশের ক্ষতি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ফাঁদ এখনো তৈরি হচ্ছে, এই চক্র এখনো সক্রিয়। এই গল্প কিন্তু শেষ হয়নি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। আজ যে ঘটনার কথা বললাম তা শুধু এক গর্ভবতী হাতির মৃত্যু নয়, এটা একটা প্রশ্ন, একটা অস্বস্তি, একটা আয়না, যেখানে আমরা নিজেদেরই দেখতে পাই। আমরা নিজেদের সভ্য বলি, উন্নত বলি, প্রকৃতির রক্ষক বলি, কিন্তু যদি সেই রক্ষা করার দায়িত্বটাই পরিণত হয় এক নির্মম প্রতারণায়, যেখানে একটা প্রাণী শুধু তার ক্ষুধার কারণে বিশ্বাস করে একটা খাবারকে, আর সেই বিশ্বাসই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি? একটা বিস্ফোরক, নাকি মানুষের মস্তিষ্কে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার ক্ষমতা? সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। এই ফাঁদ তৈরি হয়েছিল পরিকল্পনা করে, সময় নিয়ে। কেউ ভেবেছিল এতে লাভ হবে, আর সেই লাভের হিসাবের মধ্যে একটা প্রাণের মূল্য শূন্য হয়ে গিয়েছিল। একটা মা যে তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছিল, সে দাঁড়িয়েছিল জলের মধ্যে, নিঃশব্দে, যন্ত্রণার মধ্যে। কিন্তু সে চিৎকার করেনি, সে আক্রমণ করেনি, সে শুধু সহ্য করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। এই নীরবতাই সবচেয়ে বড় অভিযোগ। এই নীরবতাই আমাদের বিরুদ্ধে এক নিঃশব্দ সাক্ষ্য। কারণ এই গল্পে খুনি শুধু একজন নয়, এই গল্পে খুনি হতে পারে একটা সিস্টেম, একটা অবহেলা, একটা আইনগত দুর্বলতা, অথবা আমাদের কালেকটিভ ইনডিফারেন্স। আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা ক্ষোভ দেখিয়েছি, কিন্তু তারপর কিছুদিন পরে আবার আমরা ভুলে যাই। আর সেই ভুলে যাওয়ার মাঝেই এই চক্রগুলো আবার সক্রিয় হয়ে ওঠে, আবার তৈরি হয় একটা ফলের ভেতরে লুকিয়ে থাকা মৃত্যু। আবার কেউ বিশ্বাস করে, আবার সেই বিশ্বাস ভেঙে যায়। প্রশ্নটা তাই এখনো রয়ে গেছে, পরবর্তী শিকার কে? আর তার থেকেও বড় প্রশ্ন, আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি এই নীরব হত্যার বিরুদ্ধে সত্যি কিছু করব? কারণ প্রতিটা নীরবতা, প্রতিটা অবহেলা, প্রতিটা না বলা প্রতিবাদ এই অপরাধকে একটু একটু করে বাঁচিয়ে রাখবে। এবং যতদিন এই নীরবতা থাকবে, ততদিন এই মৃত্যুর প্রলোভন চলতেই থাকবে। আবার দেখা হবে আরেকটি সত্য ঘটনার সঙ্গে।